ওহে ঝলমলে শহর, তুমি তো গ্রামে বেড়াতে আসো। তুমি কি গ্রামের যন্ত্রণা জানো? ওহে ঝলমলে শহর, তুমি এগোচ্ছ, এগিয়েই যাচ্ছ, গ্রাম পিছিয়ে যাচ্ছে, সে খোঁজ রাখো। দেখো, চেয়ে দেখো, হাইড্রোজেন ট্রেন ছোটা দেশে অক্সিজেনের বড্ড অভাব। ওহে ঝলমলে শহর, কষ্টটা কত তুমি কি বোঝো? আদৌ বোঝো? যে প্রশ্নটা করলাম, যে ছবিগুলো দেখালাম, সবসময় এমনটা নয় সাংঘাতিক পরিস্থিতির দিকে তাকিয়ে আমি ঠোঁটকাটা প্রশ্ন ছুড়ে দিই। এই প্রশ্নটা আমি আমার নিজের দিকেও ছুড়লাম। দু রাজ্যের দুটো ছবি, একটা মধ্যপ্রদেশের বিদিশা, অন্যটি আমাদের রাজ্যের পুরুলিয়ার। এই যন্ত্রণার হদিশ গোটা দেশ রাখে। আমি, আপনি, আমাদের নানা রকম কমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে আমরা কি খোঁজ রাখি সেই কষ্টের? কষ্টটা কত, বাকি তল্লাটের মানুষ আদৌ কি বুঝতে পারেন? ঠোঁট কাটার কিন্তু চোখে লেগেছে, আমি জানি আপনাদেরও চোখে লেগেছে। আপনাদের কথাই আমি বলি, চোখে লাগার মতো ছবি। বর্ষায় কেমনভাবে প্রাণ বাজি রেখে জীবন কাটাতে হয়, দুটো ছবিতে ভরপুর সাক্ষ্য প্রমাণ রয়েছে। প্রথমে মধ্যপ্রদেশের বিদিশার ছবিটা আপনাদের আরও একবার দেখাই। আসুন আমরা সবাই মিলে দেখি। আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আমাদের বাড়ির ছেলে মেয়েকে এইভাবে স্কুলে যেতে হয়? যাদের হয় বা হয়েছে বা হচ্ছে, তারা এই মুহূর্তে টেলিভিশনের উপরান্ত থাকলে হয়তো হ্যাঁ বলবেন, কিন্তু আমি জানি বেশিরভাগ যেতে হয় না। দেখুন একবার ছবিটা, আমার পাশেই চলছে। স্কুলের ছাত্রছাত্রীদের দুরবস্থা, পড়াশোনা কি করে করবে, প্রাণ যায় যায়, এভাবে লাফিয়ে লাফিয়ে স্কুলে যেতে হচ্ছে। বর্ষার ভরা খরস্রোতা যে নদীটা বয়ে যেতে দেখছেন, সেই নদীটার নাম বেতোয়া। গরমকালে খুব একটা জল থাকে না, তাই এলাকাবাসীর যাতায়াতে খুব একটা অসুবিধা হয় না বর্ষায়, কারণ নদীর দুপারে গ্রামের মধ্যে কোনো সেতু নেই। একদিকে কাকরুয়া গ্রাম, অন্যদিকে পালোহ বলে একটা গ্রাম। সড়ক পথে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হলে 10 কিলোমিটার ঘুরে যেতে হয়, 10 কিলোমিটার্স। এই যে পড়ুয়াদের দেখছেন, এখনও দেখছেন, ওরা নদীর এক পারে থাকে, স্কুল অন্য পারে, কারণ যে পারে থাকে সে পারে হাই স্কুল নেই। তাই প্রতিদিন 10-20 কিলোমিটার ঘোরার চেয়ে ওরা এভাবে পারাপার করে, বাঁধের উপর লাফিয়ে লাফিয়ে এক পার থেকে অন্য পার। ভাবুন তো, পড়ে গেলে কি হবে? হাত পা তো ভাঙবেই, প্রাণও চলে যেতে পারে। স্রোতের টান বেশি থাকলে ভেসেও চলে যেতে পারে। কেউ একজন মোবাইল ফোনে ছবিটা তোলায় প্রাণবাজি রাখার এই রুটিনটা গোটা দেশ দেখতে পেল। আমি আপনাদের দেখালাম, এবং আমি এই ছবি দেখিয়ে আপনাদের নয়, আমি আমার নিজের দিকেও প্রশ্নটা তুললাম। আমি কি করছিলাম এতদিন? আমি তো আজ ছবি দেখলাম। তবে ভাইরাল ভিডিওর সূত্রে কিছুটা হলেও জীবন বদলে গিয়েছে জনাদশেক পড়ুয়ার, সেটাও জানাই। বাঁধের উপর দিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে প্রশাসন। আসল পরিবর্তনটা আরও বড়। কাকরুয়া গ্রামের মাধ্যমিক স্কুলকে একদিনের মধ্যেই হাই স্কুলে পরিণত করে দেওয়া হয়েছে। 2জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। ওই পড়ুয়াদের ওই স্কুলে ভর্তির কাজও সেরে ফেলেছে প্রশাসন। ওরা নতুন স্কুলে পড়ছে, আর প্রাণ হাতে তাদের বেরোতে হবে না একটু পড়ার জন্য, আর তাদের প্রাণ বাজি রাখতে হবে না। বিশ্বাস করুন, এটাতেই শান্তি। दो गांव हैं, ककरुआ और पलोह। बीच में बेतवा नदी है, उसमें एक स्टॉप डैम बना हुआ है। पलोह से ककरुआ की दूरी सड़क मार्ग से लगभग 10 किलोमीटर पड़ती है। जो बच्चे हाई स्कूल में पढ़ते थे, लगभग 10 की संख्या में बच्चे थे जिनका एडमिशन पलोह हाई स्कूल में हुआ था, तो उनको चूंकि स्कूल जाने में लगभग 10 किलोमीटर का सफर करना पड़ता था, इससे वो लोग नदी के ऊपर बने हुए डैम पे से आना जाना करते थे। ये खबर संज्ञान में आने पर तत्काल उसमें रोक लगा दी गई, वहाँ प्रतिबंध लगा दिया गया है। और चूंकि वहाँ पे चूंकि हाई स्कूल नहीं था, इसलिए शासन के द्वारा जो है तत्काल उसमें कार्रवाई करते हुए शिक्षा विभाग के द्वारा ग्राम बंधेरा में जो माध्यमिक स्कूल था उसको अपग्रेड करके
हाई स्कूल में अपग्रेड कर दिया गया है और वहाँ 2 शिक्षकों की नियुक्ति भी आज कर दी गई है। आज स्थानीय विधायक श्री मुकेश टंडन जी की अध्यक्षता में मुख्य आतिथ्य में उस स्कूल का विधिवत संचालन प्रारंभ भी कर दिया गया है और बच्चों की पढ़ाई वहाँ पर प्रारंभ। ওই বিদিশার মতো আমাদের পুরুলিয়াতেও দুর্দশার ছবিতে এবার দেখাবো। একেবারে হুবহু পরিস্থিতি, নদী আছে, সেতু নেই, সড়ক পথে যেতে হলে ঘুরতে হবে 12 কিলোমিটার। এত সময় কার আছে? আমরা প্রত্যেকেই শর্টকাট ব্যবহার করার চেষ্টা করি, মানে যাতায়াতে। তেল কিনতেও টাকা লাগে, আমরা জানেন। পেট্রোলের দাম দিনকে দিন বাড়ছে, পেট্রোলে আবার ইথানল মেশানো, মাইলেজ পড়তির দিকে। অগত্যা ভরা নদী পার করে দিন চলছে। কিভাবে দেখছেন ছবি? এই জায়গাটা দুটো রাজ্যের সীমানা, একদিকে ঝাড়খণ্ড, অন্যদিকে বাংলা। সুবর্ণরেখা আর সাপুই নদীর যে সঙ্গমস্থল, তার ঠিক পাশেই গ্রামটা। পুরুলিয়ার ঝালদা 1 নম্বর ব্লকের তুলিন গ্রাম পঞ্চায়েত। সেই পঞ্চায়েত এলাকার তুলিন ব্রজপুর গ্রাম, রাঁচি বা রামগড় বা রাজারাপ্পা যেতে হলে ঝালদা হয়ে ঘুরে যেতে হয়। ঘুরতে না চাইলে একটাই বিকল্প, প্রাণ হাতে নদীতে নামতে হবে। এটাই বর্ষাকালের রোজকার রুটিন ছবি। গ্রামবাসীরা সাইকেল বাইক নিয়ে নেমে নদীতে পারাপার করছেন। বাইকের ক্ষতি হচ্ছে, তাও কি করা যাবে, এলাকাবাসী নিরুপায়। 12 কিলোমিটার পথ ঘুরতে যাবেন, সে তো আরও এক ঝক্কি। নদীতে নেমে জামা কাপড় ভিজে যাচ্ছে, তাও এলাকাবাসী নিরুপায়। প্রশ্ন হচ্ছে ব্রিজ হয়নি কেন? বাঘমুন্ডির বিজেপি বিধায়ক রহিদাস মাহাতো পূর্বতন সরকারের দিকে আঙুল তুলছেন, আশা করছেন নতুন সরকারের আমলে এই সমস্যাটা মিটবে। আমাদের প্রশ্ন, জলদি মিটবে তো? মিটবে অনেক দিন ধরে শুনতে হবে না তো, যেটা শুনে শুনে রাজ্যের মানুষ বিগত 15 বছর ধরে অভ্যস্ত হয়ে গিয়ে, ফেড আপ হয়ে গিয়ে, অনন্যপায় হয়ে সমস্ত করছেন। বিদিশার মতো সদিচ্ছা আমরা দেখতে পাবো তো? বিদিশা যেটা পেরেছে পশ্চিমবঙ্গ পারবে তো? সমস্যাটা আমাদের এই ট্রেন যোগাযোগটা একদম নেই। কারণ কি আমাদের এই সেতু নেই। অনেক আন্দোলন করা হয়েছে, হ্যাঁ, কিন্তু হচ্ছে না। এটা কি চাইছেন আপনারা? এই সেতু হোক। শরীর খারাপ হলে কি করতে হয় আপনাদের? কি করতে মানুষ আছে, ওটা দিয়ে ঘুরতে হয়। কি সমস্যাটা কি এখানে? সমস্যায় পুরা জল আসছে 2-3 মাস থেকে, এমনি জল গাড়ি পার করছি। এই নদীর ব্রিজ সেতু নাই, সেই জন্য আমাদের আসা যায় অনেক অসুবিধা। প্যান্ট জামা খুলে পার হতে হয়। তো সরকারগুলো আসছে যাচ্ছে, কিন্তু আমাদের এখনো কোনো হয় নাই। কত সরকার গেল, কত সরকার আসলো। কি চাইছেন আপনারা? ব্রিজটা কোনো রকম হোক। ব্রিজটা করলে আমাদের তুলিন জয়সিয়ারাম হয়ে, কুরিডি হয়ে, বর্জপুর হয়ে আমরা ঝাড়খণ্ড পর্যন্ত, ঝাড়খণ্ডের রামগড় জেলা পর্যন্ত আমরা যেতে পারব। মানুষের সুবিধা হবে, অনেকটা শর্ট হবে রাস্তাটা। তো তার জন্য আমরা আমাদের সরকারের কাছে আবেদন পাঠিয়েছি। তবে শহর মানেই শান্তি এমনটা নয়। শহরে উন্নয়ন বেশি, কিন্তু তাতে ফাঁক রয়েছে প্রচুর। গলদ বলতে পারেন এই ফাঁককে। উল্টে উন্নয়নের নামে এমন কাজ হয়েছে, সুপ্রাচীন নিকাশি ব্যবস্থারও সেখানে 12টা বেজে গিয়েছে। কোচবিহার শহর তার হাতে গরম উদাহরণ। একথা ঠিক যে গত 24 ঘন্টায় কোচবিহারের চরম ভারী বর্ষণ হয়েছে, মানছি। একদিনে 250 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে, মানছি। কিন্তু এমন বৃষ্টি তো কোচবিহারের নতুন সেটা নয়। তাহলে নতুন কি? যেটা নতুন সেটা হলো প্রায় গোটা কোচবিহার শহর জলের তলায় চলে গিয়েছে। এই ছবি আপনারা আগে দেখেছেন, যারা জানেন তারা বুঝতে পারবেন আমি কেন বলছি। রাস্তায় তো জল বটেই, মানুষের ঘরেও জল ঢুকে গিয়েছে। এমন জায়গায় জলের তলায় চলে গিয়েছে যেখানে কোশ্মিনকালে জল দাঁড়ায়নি, কিন্তু সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। রাজার আমলের চমৎকার নিকাশির এমন সর্বনাশ কি করে হলো, এটা আমার প্রশ্ন। পুরসভার দিকেই কিন্তু অভিযোগের আঙুল উঠছে, খুব স্বাভাবিক সেটা। দুপুরে জলে ডোবা রাস্তা ঘুরে দেখেন কোচবিহারের দক্ষিণের বিধায়ক তথা রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। কোচবিহারের বাসিন্দারা কি বলছেন? বলছেন ভোগান্তি, অপার ভোগান্তি। এরকম জল তো আগে কখনো দেখিনি, এখন এরকম অবস্থায় চলে এসছে। পুরো হাউজিং, রাজবাড়ি হাউজিং, আমাদের এখানে সব ফুটপাতে সব দোকান টোকান, এখানে এতটা জল। ভোগান্তি হচ্ছে, প্রচুর সেই ভোগান্তি। বাড়িতে জল ঢুকে গেছে। হ্যাঁ, বাড়িতে জল ঢুকে। এক রাতের বৃষ্টি, আর সেই বৃষ্টিতে রাজার শহর কোচবিহারের কি অবস্থা তা কিন্তু এই ছবিটা জানান দিচ্ছে। আমার ঠিক পেছনে বিএসএনএল দপ্তর। এই গেটের থেকে দপ্তরে ঢোকার পর্যন্ত কিন্তু কোনো জায়গা অবশিষ্ট নেই যেখানে জল নেই। এই যে এলাকা, এটা কোচবিহার বাস স্ট্যান্ড এলাকা, এবং এখানে এই অফিসের সামনেই দেখা যাচ্ছে কি পরিমাণ জল জমেছে। গোটা শহরের ছবিটা কিন্তু এই উঁচু জায়গার ছবিটা দেখলে স্পষ্ট হয়ে যায়। কালকে সারা রাত্র যে বৃষ্টি হলো,
এই বৃষ্টিতে টোটাল কুচবিহারের কোনো রাস্তা বাদ নাই যে জলমগ্ন হয় নাই। এই সকালে মেসেজ আসলো সবার স্কুল থেকে, যেরকম রামভোলা স্কুল থেকে মেসেজ আসলো পরীক্ষা বন্ধ, কেননা রামভোলা স্কুলের সামনে একদম একটা টোটো গেলেও টোটো ডুবে যাবে, এরকম পরিস্থিতি। প্রশাসনের কর্তা ব্যক্তিরা এই মুহূর্তে কোচবিহার পুরসভার যে পুরো বোর্ড, সেই বোর্ডটিও নেই। প্রশাসক বসেছে এসডিও, এবং তাকেই কিন্তু অভিযুক্ত করে মানুষরা বিভিন্ন বক্তব্য তারা দিচ্ছেন। এত নিকৃষ্ট মানের কোনো সময় তো আমরা পরিষ্কার করতে দেখি না, পৌরসভা কোনো ড্রেন পরিষ্কার করা বা কোনো কিছু দেখছি না। সাধারণ অল্প বৃষ্টিতেই যেখানে জল এরকম অবস্থা হবে। নিকাশি ব্যবস্থা খুব মানে একদম নেই বললেই চলে। আর বিগত পুরসভার থেকে শুরু করে নতুন যে সরকার এখানে পরিবর্তন হয়েছে, এই সরকারের উচিত প্রথমে এখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক করা। এবার একটু প্রতিবেশী রাজ্যের ছবি দেখাবো আপনাদের। গত 50 বছরে এমন ভয়াবহ বন্যা অসম দেখেনি। ভয়ঙ্কর বিনাশ, অসম জুড়ে যেন একটা ভয়ঙ্কর বিনাশের ছবি। নিমেষের মধ্যে শান্ত নদী রাক্ষসী হয়ে গিয়েছে, পলকের মধ্যে জল পা থেকে মাথা ছুঁয়েছে, বাড়ির টিনের চাল আশ্রয় হয়ে গিয়েছে, যাদের সেটুকুও জোটেনি জাস্ট ভেসে গিয়েছে। চলে গিয়েছে বহু প্রাণ, এর মধ্যে বেঁচে মানবিকতার হাত। হ্যাঁ, প্রাণের মায়া ছেড়ে প্রাণ বাঁচানোর সাহসী গল্পও রয়েছে। সিনেমার বজরঙ্গি ভাইজানের গল্পকে আপনাদের মনে আছে? যেন হার মানিয়েছেন অসমের এক মাঝি। দিখৌ নদীর দুকুল ছাপিয়ে ভয়াবহ বন্যা, জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় চড়ে একের পর এক মানুষকে উদ্ধার করেন বজরঙ্গি রাজভর। অসমের কি অবস্থা আসুন দেখি। এই মুহূর্তে আমরা আসামের শিবসাগর জেলায়, আর এই শিবসাগর জেলাতে কার্যত 17 থেকে 18 দিন জলের তলায়। দেখুন ঘরের মধ্যে কিভাবে জিনিসপত্র সব কিন্তু জলের উপরে ভাসছে, এবং পুরো ঘরটা কিন্তু জলের মধ্যে। আমরা ভেলা নিয়ে কার্যত এখানে প্রবেশ করেছি। টিভি9 বাংলার একমাত্র চ্যানেল যা আপনাদেরকে সরাসরি আসামের বন্যা পরিস্থিতি অন গ্রাউন্ড আপনাদের সামনে তুলে ধরছি। সেই ছবি দেখুন কিভাবে একের পর এক গ্রাম, একের পর এক ঘর কিভাবে জলের তলায় ঢুকে আছে, এবং বাড়ি থেকে বেরোনোর কেউ নেই। পশু পাখি জীব জন্তু কার্যত, আমি সকলকে বলবো দেখানোর জন্য কিভাবে ছোট ছোট কুকুরের ছানা তারা চিৎকার করছে, তারা কার্যত ঘর থেকে বেরোতে পারছে না, একটা টেবিলের উপরে দাঁড়িয়ে আছে। এই যে অসহায় করুণ অবস্থা, তা কিন্তু সরাসরি আপনারা কিন্তু টিভি9 বাংলায় দেখতে পাচ্ছেন। অর্থাৎ আসাম যে বিধ্বংসী আসামের যে বন্যা পরিস্থিতি, তা কিন্তু সরাসরি আপনারা টিভি9 বাংলা, বাংলার একমাত্র চ্যানেল, তার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আসাম থেকে দেবব্রত মণ্ডল, টিভি9 বাংলা।